দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে বড় যুদ্ধ চলছে ইউক্রেনে। কিন্তু গত কয়েক মাসে এই যুদ্ধের মোড় ঘুরে গেছে এক অভাবনীয় ঘটনায়। হাজার হাজার মাইল দূর থেকে এশিয়ান এক দেশের সেনারা এখন রাশিয়ার কুরস্ক ফ্রন্টে ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়ছে। তারা কোনো ভাড়াটে সেনা নয়, তারা সরাসরি উত্তর কোরিয়ার নিয়মিত সেনাবাহিনী। কিন্তু প্রশ্ন হলো, নিজেদের ঘর ছেড়ে কেন পুতিনের হয়ে প্রাণ দিতে যাচ্ছে কিম জং উনের সেনারা? এর পেছনে কি শুধু বন্ধুত্ব, নাকি লুকিয়ে আছে বড় কোনো লেনদেন? আজ আমরা উন্মোচন করব রাশিয়া উত্তর কোরিয়া সামরিক আঁতাতের নেপথ্য কারণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার কতজন সেনা মারা গেছে তা নিয়ে সঠিক কোনো পরিসংখ্যান রাশিয়া বা উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে পশ্চিমা এবং দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থাগুলো থেকে এই হতাহতের সংখ্যার একটি ধারণা পাওয়া যায়। মে 2026 পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউক্রেনীয় এবং দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে আসা উত্তর কোরিয়ার প্রায় 14,000 সৈন্যের মধ্যে এ পর্যন্ত 7,000-এর বেশি সেনা হতাহত হয়েছে। এর মধ্যে সুনির্দিষ্টভাবে 2,251 জন সেনা সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন বলে ইউক্রেনীয় কোঅর্ডিনেশন হেডকোয়ার্টার গত 29 এপ্রিল জানিয়েছে। অন্যদিকে বিবিসির একটি অনুসন্ধানে পিয়ংইয়ং এর নির্মিত নতুন একটি স্মৃতিসৌধের নাম ফলক বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে প্রায় 2,304 জন সেনার নাম খোদাই করা থাকতে পারে, যারা বিদেশের মাটিতে যুদ্ধে মারা গেছে। মূলত রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে সরাসরি সম্মুখ সমরে এবং ড্রোন হামলায় এই সেনারা প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হয়। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধের কলা কৌশল ও ড্রোন প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা না থাকায় এবং রুশ বাহিনীর হিউম্যান ওয়েব বা মানব ঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে উত্তর কোরিয়ার সেনাদের মধ্যে মৃত্যুর হার অত্যন্ত বেশি। এদের মধ্যে রয়েছে কিম জং উনের বিশেষ বাহিনী স্টর্ম কর্পস। তারা রাশিয়ার ইউনিফর্ম পরে এবং রুশ অস্ত্র নিয়ে যুদ্ধ করছে। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? প্রথমত, রাশিয়া এই যুদ্ধে বিশাল জনবল সংকটে ভুগছে। 2.5 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার কয়েক লাখ সৈন্য হতাহত হয়েছে। পুতিন চাইছেন না নিজের দেশে নতুন করে মোবিলাইজেশন বা জোরপূর্বক সেনা নিয়োগ করে জনগণের ক্ষোভের মুখে পড়তে। ঠিক এই সময়ে উত্তর কোরিয়ার এই কয়েক হাজার তাজা সৈন্য পুতিনের জন্য লাইফলাইন হিসেবে কাজ করছে। কিম জং উন বিনা স্বার্থে তার সেনাদের মরতে পাঠাননি। এর বিনিময়ে উত্তর কোরিয়া অন্তত 4টি বড় সুবিধা পাচ্ছে। উত্তর কোরিয়ার প্রধান লক্ষ্য তাদের ব্যালিস্টিক মিসাইল এবং পরমাণু সক্ষমতা বাড়ানো। ধারণা করা হচ্ছে রাশিয়া বিনিময়ে তাদের মহাকাশ প্রযুক্তি এবং সাবমেরিন তৈরির কারিগরি সহায়তা দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার দাবি অনুযায়ী প্রতি উত্তর কোরীয় সেনার জন্য রাশিয়া মাসে প্রায় $2,000 দিচ্ছে, যা সরাসরি কিম প্রশাসনের কোষাগারে যাচ্ছে। বছরের পর বছর নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে বিশাল পরিমাণ চাল এবং তেলের নিশ্চয়তা পেয়েছে। উত্তর কোরিয়ার বিশাল সেনাবাহিনী থাকলেও 1953 সালের পর তারা বড় কোনো সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। ইউক্রেনের এই অত্যাধুনিক ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অভিজ্ঞতা তাদের সেনাবাহিনীকে ভবিষ্যতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আরো শক্তিশালী করবে। এই আঁতাতের ভিত্তি হলো 2024 সালের জুনে স্বাক্ষরিত কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রিটি। এই চুক্তির একটি ধারায় বলা হয়েছে, যদি কোনো এক দেশ আক্রান্ত হয় তবে অন্য দেশ সব ধরনের সামরিক সহায়তা দেবে। রাশিয়া যখন দাবি করছে ইউক্রেন তাদের কুরস্ক অঞ্চল দখল করেছে, তখন এই চুক্তির দোহাই দিয়ে উত্তর কোরিয়া সৈন্য পাঠিয়েছে। এই ঘটনায় সবচেয়ে বেশি উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া। তারা এখন সরাসরি ইউক্রেনকে অস্ত্র দেওয়ার কথা ভাবছে। অন্যদিকে ন্যাটো এবং আমেরিকা মনে করছে এটি যুদ্ধের ভয়াবহ বিস্তার ঘটাবে। যদি উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধে সরাসরি প্রভাব ফেলে, তবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিয়ে পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে। রাশিয়ার জন্য এটি জনবল রক্ষার কৌশল, আর উত্তর কোরিয়ার জন্য এটি নিজের সামরিক শক্তিকে আধুনিক করার এক সুবর্ণ সুযোগ। কিন্তু এই দুই এক নায়কতান্ত্রিক শক্তির মিলন কি পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনাদের কি মনে হয়, উত্তর কোরিয়ার এই অংশগ্রহণ কি যুদ্ধের ফলাফল বদলে দিতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান।
তথ্যটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও আন্তর্জাতিক ভূ রাজনীতির বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।